নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের একজন নায়েবে আমির, এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন। টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনূস যাতে লাঞ্ছিত না হন, কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে, তাকে তারা রক্ষা করবে। কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি। তাহলে বিকল্প করা যায় কি? আউটসোর্সিং এ লোক সংগ্রহ করতে হবে। আউটসোর্সিংটাকে আরো সহজ করে বলি, টাকার বিনিময়ে ভাড়ায় লোক আনতে হবে। সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে, যাওয়ার খরচ দেওয়া হবে, আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে। এই খরচটা কোত্থেকে আসবে? এম্বাসিতে বিভিন্ন সোর্সের, যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে, সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন, আর ইউনূসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন। এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিং এ অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা 14 দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা, বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে, প্রতিবাদ জানাবে, সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে। আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী, যিনি এখন আর নাই প্রফেশনে, একজন অ্যাটর্নি, এই তিনজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, না হলে অতীতে কোনো গভর্নমেন্ট, এমনকি সামরিক স্বৈরাচাররাও কোনোদিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই। তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয়, বিশেষ প্রোটেকশন দেয়। এটা তো দেওয়ার কোনো বিধান নাই। এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে, তার ভিতরে ইউনূস পড়ে না, সেটাই ব্যর্থ। বিএনপি, জামাত, এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টাররা আসতেছেন না, বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না। সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে। যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বা অন্যান্য শপে কাজ করে, ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই, তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে, যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে। এই পদক্ষেপ নিয়েছেন। এটা অনেকে খুব সুবিধাজনক সাড়া না। তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে কনসুলেটে প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে ট্রিট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে ছড়িয়ে দিয়েছে। এবং সেখানে যে প্রেস মিনিস্টার, তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন। টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে, কারু কেস পেন্ডিং আছে, কেউ ইনডেফিনিট পিরিয়ডের জন্য আছে, তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিকটা অ্যাপ্রুভ হবে না, ফলে ভয় ভীতির ভিতর তাদের রাখা যায় কিনা। এইটা আবার গত রাতে একজন ইউটিউবার, তিনি অ্যাটর্নি মঈন চৌধুরী, সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা। আওয়ামী লীগের কোনো লোক গ্রেপ্তার হয়নি। তাছাড়া ওই দেশে মামলা হয়, মামলার তদন্ত হয়, তারপরে গ্রেপ্তার হয়, তদন্তের পর্যায়ে। তা এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি। তা মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে? অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি প্রেসকে বলছেন যে একটা লোকও আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার, বিরোধী দলের লোক নেওয়া, ভাড়ায় লোক আনা, আউটসোর্সিং যেটাকে, নিজের হাইকমিশনকে ব্যবহার করা, নিজের এনজিওর লোকদেরকে সেখানে উপস্থিত রাখা, এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই। তার হয়ে একজনে নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন, তাদেরকে নাকি অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান। তাতেও নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি। এত কিছু করার পরেও ইউনূস আতঙ্কে রয়েছেন,
যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে। তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না। তিনি লন্ডনে গেছিলেন, সেখানে যে হোটেলে ছিলেন, হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থাই ছিল না, প্রবাসীদের এত তীব্র ক্ষোভ। তার যিনি মাস্টার মাইন্ড, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন, লন্ডনে অপদস্থ হয়েছেন, জাপানে গেছেন, আরেকজন জাপানে অপদস্থ হয়েছেন। বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক, তারা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা, সেখানে গিয়ে 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। সেখানে তার যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা কেউ উদ্ধার করতে যেতে সাহস পায়নি, কারণ তাদেরকেই নাকি খোঁজে। আবার কক্সবাজার, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী, সোয়াত বাহিনী, আর্মি, র্যাব, বিজিবি সবকিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না, পরিস্থিতি এমন। ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোন জায়গায় ইউনুস এবং তার গংরা, তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপির যে ছাত্র সংগঠন বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফার্স্ট হয়েছেন, এত খারাপ অবস্থা। এবং এই ঘটনায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে, তারা কি দুঃসময়ের ভিতর আছে, কোনো অভাব অনটন আছে, খাবার দাবার পাচ্ছে নাকি। আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে 35 কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নিয়োগে নাকি 100 কোটি টাকার ঊর্ধ্বে। এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এটা যেমন ভাবছেন, পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না। হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে, তাছাড়া ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি। যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা। আর ইউনুসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন, কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি। কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায়াপার পড়তে হয়, মানে বহুমূত্র রোগে আক্রান্ত। এইসব লোকরা আত্মজীবনের সুযোগ পাবেন না, কাজে হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময়। এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও, সর্বশেষে 5,000 টাকা করে দেওয়ার মতো একটা উৎকোচ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না। আর মিছিল প্রতিদিন 10টা-15টা মিছিল হচ্ছে, আড়ালে আবডালে না, ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে। এমনকি ইউনুসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে, গাইতেছে, মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা, সেখানে নাকি তাদেরকে টু শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ। অন্যদিকে জামাত এবং বিএনপির ভিতরে একটা বিভাজন দৃশ্যমান। এনসিপি হারিয়ে গেছে, তার কোনো খোঁজখবর নাই। আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশ থেকে যারা সোচ্চার ছিলেন, তাদের আহ্বানে নাকি আর এখন কেউ সাড়া টাড়া দিচ্ছে না। তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত, বিএনপি, এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না, ইউনুসের নাকি খুব শিগগিরই পতন হয়ে যাবে। তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক, তার নেতৃত্বে আরেকটা সরকার গঠন বা আরেকটা দল করা যায় কিনা সেটা নিয়েও তারা আলাপ আলোচনায় আছেন। ইউনুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন, কেউ বলছেন অন্ধকার দেখছেন, কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা। আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে। আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নৃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায়,
এরা কিন্তু সেই গ্রুপ। অর্থাৎ এই বিভৎসতা, এই যে ইউনূস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনূসের নিউ ইয়র্ক সফর। আমাকে বাংলাদেশের একজন আইনজীবী, বর্তমানে দেশের বাইরে থাকেন, তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনূস নিউ ইয়র্ক থেকে আর ব্যাকই করবে না, কারণ তার উত্থান সবটা তো ওখানে। তার নোবেল কিনে দেওয়া, আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া, ইসরায়েলকে টাকা দেওয়া, নানাভাবে ওনার শেকড় তো বাইরে। কাজে বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনূস দেশে নাও যেতে পারে। আমরা অপেক্ষায় থাকি ইউনূস গংদের পরিণতির জন্য। ইতিহাস কিন্তু তাই বলে। আতঙ্কিত ইউনূস। একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন, ইউনূসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়াপার পরতে হয়। এবারে আতঙ্ক যা, তাতে কিংবা মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো প্রোপাগান্ডা এলে তরুণ সমাজ সেটিকে কিভাবে ডিল করবে। হঠাৎ করে আজকে আমার এই টপিকটি মাথায় আসেনি। আজকে প্রায় সপ্তাহখানিক ধরে ভাবছি যে প্রোপাগান্ডা এবং কিভাবে পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে, কিভাবে তথ্য খুঁজে বের করতে হবে, এই বিষয়গুলো নিয়ে এই প্রজন্মকে জানানো প্রয়োজন। কারণ আমি এই প্রজন্মের ভেতরে প্রচুর ডাইলেমা দেখেছি, সংশয় দেখেছি, তাদেরকে কনফিউজ দেখেছি। ফলে আমার কাছে মনে হয়েছে যে তরুণদের উদ্দেশ্যে যদি সামান্য কিছু বলতেও পারি এবং এগুলো যদি তাদেরকে কাজে লাগায়, সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। এবং আমি কেন এত বেশি ইন্সপায়ার্ড, সেটা হচ্ছে যে আমাকে ইনবক্সের ভেতরে কিছুদিন আগেই এক তরুণ আমাকে বলল যে দাদা, আপনার ভিডিও দেখে যে বইগুলোর নাম পেয়েছি সবগুলো পাইনি, এই 3টা বই পেয়েছি, কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এরকম আমি প্রতি মাসেই ধরেন 4টা-5টা করে আমি মেসেজ পাই যেখানে তারা বই কিনে এনেছে বা বইয়ের লিস্ট কি সেগুলো জানতে চায়, যেটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। যে এই যে বইয়ের ছবি দেই, বই পড়তে বলি, বিভিন্ন তথ্য দেই, টকশোতে যে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দেই, বা এই যে বিতর্ক করি, অনেকেই এসে বলে যে আপনি যে টকশোতে বিতর্ক করেন, যুক্তি দিয়ে কথা বলেন, প্রতিপক্ষকে আপনার যেই স্টাইলে আপনি আর্গুমেন্টটা সাজান, এগুলো আপনি কিভাবে শিখেছেন, এই বই কোনটা পড়েছেন, এগুলো আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণার ব্যাপার। যদিও আমি বিনয়ের সাথে স্বীকার করি আমি খুবই সামান্য জানি, অল্প জানি, আমি চেষ্টা করি জানার। এটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে সেটা বলি। আজকে আমি এই ভিডিওটি করবার একটা পার্টিকুলার কারণ আছে। কিছুক্ষণ আগে আমার ফেসবুকে একজন ব্যক্তি আমার কাছে জানতে চাইলেন যে দাদা, তরুণদের মধ্যে কিন্তু একটা ব্যাপার, একটা জিনিস ছড়ানো আছে, বা তাদের কিন্তু একটা বড় অংশ এইভাবেই জানে যে বঙ্গবন্ধুর ফ্যামিলি কেউ মুক্তিযুদ্ধে যায়নি। আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারেন। আমি আজকে এটা নিয়ে ভিডিও বানাতে আসিনি। আমি আসলে ওই তথ্যটাকে দিয়ে বলার চেষ্টা করছি যে এই ধরনের ঘটনাগুলো আসলে কিভাবে ডিল করবেন। এই যে এই তথ্যটা আমাকে একজন দিলেন, এটা সত্যি, বঙ্গবন্ধুর ফ্যামিলি নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে মিথের তো কোনো অভাব নাই। কিন্তু এখন আপনাদের যেই যুগে আপনারা বাস করেন, চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে একটা মনে হয় নতুন একটা চালু করেছে গর্ক মনে হয় সামথিং, তারপরে এরকম অনেকগুলো আপনার চ্যাট জিপিটি টাইপের সাইট আছে, এআই সাইট আছে, যেখানে আপনারা একটা কিছু বাংলাতে আপনাদের নিজেদের ভাষাতে টাইপ করলে কিংবা রোমান হরফে বাংলিশও যদি টাইপ করেন, সাথে সাথে সেই তথ্যগুলো পেয়ে যান। যদি একটু কেউ সামান্য গুগল করে যে বঙ্গবন্ধুর পরিবারের কারা কারা মুক্তিযুদ্ধে গেছে, একেবারে ফার্স্ট হ্যান্ডেই আপনারা জানতে পারবেন যে বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানীর এডিসি। মুক্তিযুদ্ধের পুরাটা সময় তিনি আতাউল গনি ওসমানের সাথে ছিলেন। বঙ্গবন্ধুর এই বড় পুত্র মুক্তিযুদ্ধের একজন সংগঠন এবং ফ্রন্ট লাইনার মুক্তিযোদ্ধা। এটা আপনারা গুগল করলেই জানতে পারবেন। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল, তারা যখন বন্দী অবস্থাতে ছিলেন পাকিস্তানিদের মাধ্যমে, 5ই অগাস্ট 1971 সালে তিনি ওই কাঁটাতারের বেড়া পার হয়ে পালিয়ে যান এবং উত্তরপ্রদেশের কালসি নামে একটি স্থানে তিনি ট্রেনিং নেন মুজিব বাহিনীর হয়ে। এবং তাদের সাথে তথ্য বলছে যে 80 জন সহযোদ্ধাও বা তার সাথে ট্রেনিং নিয়েছিল। এবং আরেকটা তথ্য বলা হচ্ছে, যেটা আমি ভেরিফাই করিনি, সেটি হচ্ছে গার্ডিয়ান পত্রিকাতে 2রা ডিসেম্বরের বেশ কিছু ছবি নাকি প্রকাশিত হয়, যেখানে একটা ছবিতে শেখ জামালকে দেখা গেছে তার সহ
সহযোদ্ধাদের সাথে একসাথে, সেটা আমি ভেরিফাই করে হয়তো ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে আমি কয়েকটা তথ্য দিলাম আপনাদেরকে, দেখেন যে শেখ জামাল এবং শেখ কামাল তারা দুজনেই মুক্তিযুদ্ধ করেছেন, অর্থাৎ বঙ্গবন্ধুর ফ্যামিলির দুজন মুক্তিযুদ্ধে সরাসরি গিয়েছেন। আর বঙ্গবন্ধু তো এই মুক্তিযুদ্ধেরই সর্বাধিনায়ক, পুরো দেশটাকেই তিনি স্বাধীন করে দিয়েছেন। আসলে ওই আর্গুমেন্ট দুটো না দিলেও চলতো, আসলে শুধু বঙ্গবন্ধুর কথা বললেও চলতো। তারপরেও এই দুটো জিনিস তো খুবই গুরুত্বপূর্ণ, জানালাম। তাহলে কিভাবে জানলাম? আমার কাছে প্রশ্ন আসলো, আমি গুগল করলাম, গুগল থেকে আমি খোঁজা শুরু করলাম এই সম্পর্কিত বই কি আছে। দেখলাম যে গুগল আমাকে বেশ কিছু বইয়ের সাজেস্ট করছে। তারপরে ধরেন আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, ফোন করলাম। আমার 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 আমি কয়েকটা মানুষ আছে যাদের কাছে আমি বইয়ের খোঁজ করি, এদের নাম এই মুহূর্তে আমি বলতে চাই না, বললে আবার দেখা যাবে যে বাংলাদেশে তাদের বাড়িতে গিয়ে মব হামলা হয়েছে, সুতরাং আমি তাদেরকেও বিপদে ফেলতে চাই না। এই মবের হামলার কথাটা একটু বলি। 2 দিন আগে আমি একজনকে পাঠিয়েছি বই কেনার জন্য বাংলাদেশের একটি স্বনামধন্য আপনার একটি বইয়ের দোকানে, সবাই চিনবেন, এক নামে সবাই চেনে, সবগুলো মুক্তিযুদ্ধের উপরে বই। মুক্তিযুদ্ধের উপরে বই কেনার পরে তারা কস্টেপ দিয়ে এমনভাবে এটাকে প্যাকিং করে ব্যাগে দিল, তখন যিনি বইটা কিনতে গেছেন আমারও, তিনি বললেন যে এরকমভাবে করছেন কেন? এইভাবে মনে হচ্ছে যে আপনি ওই যে দোকানে যে কন্ডম কিনতে গেলে যে ব্যাগের মধ্যে খুবই লুকা টুকা বিক্রি করে, ব্যাপারটা ওই রকম, এরকম করছেন কেন? বলে দাদা সময় ভালো না, মুক্তিযুদ্ধের বই টই এখন এগুলো দেখলে হামলা হতে পারে, এইভাবেই নিয়ে যান। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাট হোয়াট এভার, এই কারণেই আমি আসলে যাদের কাছ থেকে বইয়ের সন্ধান পাই, তারা হলে আমি আপনাদেরকে এখন বলতাম যে অমুক লোককে ফোন করেন, অমুকের কাছে জানেন, তারা অসম্ভব ভালো খোঁজ দিতে পারে। এরকম আমার বেশ কিছু বন্ধু বড় ভাই আছেন। যাই হোক, তাহলে যেমন ধরা যাক যে গতকালকে আমি জামাতের যে শিশির মনির, সে কি বলেছে? সে বলেছে যে 106 অনুচ্ছেদ আপনার এই ইন্টারিম অবৈধ সরকারের ভিত্তি না, জনগণের চরম অভিপ্রায়ই আসলে এই সরকারের ভিত্তি। স্বাভাবিকভাবে যেহেতু আমি আইনের ছাত্র, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন এই ধরনের আমার আসলে আইনের বইয়ের বাইরেও পড়ার অভ্যাস যেহেতু ছিল, ফলে আমি অনেক আগের থেকেই তথ্যগুলো জানতাম। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে তো পড়ি, জানি। আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখন সম্ভবত জুরিসপ্রুডেন্স পড়েছিলাম। জুরিসপ্রুডেন্সের মধ্যে ডরকিন পড়েছি, হ্যান্স কেলসন পড়েছি, প্রফেসর লাস্কির ছিল কিনা আমি নট কোয়াইট শিওর, কিন্তু আমি প্রফেসর লাস্কি পড়েছি হচ্ছে আপনার আহমেদ শরীফ না, ওই যে আহমদ সফা প্রফেসর আপনার ইসেকে নিয়ে লিখলো, যে আহমদ সফা যাকে নিয়ে লিখলেন যদ্যপি আমার গুরু, আব্দুর রাজ্জাক স্যারের পিএইচডি যার অধীনে করেছেন, প্রফেসর লাস্কির অধীনে। তখন আমার লাস্কির ব্যাপারে বেশ একটা কৌতূহল ছিল, তখন কিছু অল্প বিস্তর পড়ার চেষ্টা করেছিলাম। তার মানে হচ্ছে জীবনের বিভিন্ন বাঁকে বিভিন্ন সময় যখন কোনো ধরনের ইস্যুজ আসে তখন চেষ্টা করি হচ্ছে যে এই সম্পর্কিত কোনো আর্টিকেল পড়ার জন্য, বই পড়ার জন্য। আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। কদিন আগে আপনার সাদিকুর রহমান খান নামে একটি ছেলে একটি ফেসবুক স্ট্যাটাস লিখেছে, জামাতে একটা আস্ত শিবির, কিন্তু এনসিপির এখন স্ক্রিপ্ট রাইটার হয়েছে। সে আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, একেবারেই শিশুতোষ ছেলে, কিন্তু শুনে এগুলো লিখেছে। তো ও যেসব তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোর পাল্টা একটা রিবার্টাল দিব বলে আমি ঠিক করেছি। সেটার জন্য আমি বেশ কিছু জিনিসপত্র প্রিন্ট আউট করেছি। একেবারেই প্রয়োজন ছিল না, আমি যতদূর জানি অতদূর লিখলেই এনাফ ছিল, কিন্তু আমি সবসময় মনে করি যে পাঠকের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তখন আমি করলাম কি, আপনার এই যে দুর্ভিক্ষের সময় 1974 সালের দুর্ভিক্ষে নাকি 15 থেকে 20 লক্ষ লোক মারা গেছে। দুর্ভিক্ষটার সময় আসলে কতজন মারা গেছে, কি হয়েছিল, সেগুলো জানার জন্য অনেক বড় বড় স্কলাররা লিখেছিলেন। যেমন আপনার একটা অমর্ত্য সেন নিজে লিখেছে, অমর্ত্য সেনের ওয়াইফ, ওনার নাম হচ্ছে এমা, ওনার লাস্ট নেমটা আমি ভুলে গেছি। খুবই বড় একটা ফ্যামিলি, আসলে খুব নাম করা ফ্যামিলি। তো ওনার ওয়াইফের একটা লেখা ছিল যে এটা একটা ম্যানমেড দুর্ভিক্ষ ছিল। এই ছাড়াও আরও 5-6টা আর্টিকেল আমি তখন জোগাড় করেছি, যেগুলো পড়ে এখান থেকে জিনিসগুলো সাধারণ মানুষের কাছে তুলে নিয়ে আসা। তারপরে সাদিকুর রহমান খান একটা তথ্য লিখেছিল যে এক লোক ধর্ষণ করেছে, সেই লোককে পুলিশ গ্রেফতার করেছে, তাকে নাকি কদিন পরে জামিন দিয়েছে, এবং সেই লোকটা নাকি জামিন পেয়ে আপনার পুলিশকে এসে খুবই মকারি করেছে বা বের হয়ে এসছে, অর্থাৎ বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাকে নাকি জামিন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই তথ্যটা কতটুকু সত্য? এই তথ্যের ব্যাপারে কি কোনো রাইটার কখনো লিখেছিল? যদি লিখে থাকে কোন বই লিখেছিল, সেগুলো আপনার যদি পড়া থাকে তাহলে আপনি জানবেন।
এই যে এই তথ্যটা সাদিকুর রহমান খান বলেছে, সাদিকুর রহমান খান এটা বলেনি যে এই তথ্যটা কমপ্লিটলি একটা বানানো তথ্য, ডিস্টর্টেড তথ্য। আসল যে তথ্যটা সেটা যখন আমি এই বিষয়ে লিখবো তখন আপনারা জানতে পারবেন। কিন্তু আজকের ভিডিওটার উদ্দেশ্যটা কি? ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের তথ্য যখন সামনে আসে তখন এগুলো খুঁজে বের করতে হয় যে এই যে এই তথ্যটা বললো, প্রথমে আপনি যে তথ্যটা যিনি দিচ্ছেন তাকে আপনি প্রশ্ন করবেন, ভাই কোত্থেকে জানলেন, সোর্সটা কি, সূত্র কি? যদি সে না জানে, প্রথমেই তার ঘাবড়ানো মুখ দেখে আপনি বুঝে যাবেন সে আসলে জানে না, শুনেছে। তো যারা শুনেছে, জানে না কিন্তু প্রোপাগান্ডা ছড়ায়, তাদেরকে তো ডিল করা কোনো কঠিন কিছু না। কিন্তু আপনার চলার পথে আপনি প্রচুর বুদ্ধিমান মানুষ পাবেন, প্রচুর পড়াশোনা করেছে কিন্তু মিথ্যা কথা বলে এরকম প্রচুর মানুষ পাবেন। তাদেরকে চ্যালেঞ্জ করেন, কিভাবে জানলেন, কোন বইটা পড়লেন, এবং রেফারেন্সের কথা যখন বলে তখন বলে বইটা বাইর করেন তো, বা তাকে সামনে রেখে দরকার হলে বইটা ধাম করে বের করে ফেলবেন, বা একটু বসেন বইটা দেখি। কোনো বন্ধুকে ফোন দিবেন, এই বইটা বাইর করতো, বইয়ের এত নম্বর পেজ বাইর কর। সোজা কথা হচ্ছে চ্যালেঞ্জ করা। একটা তথ্য আপনি শুনবেন, শোনার সাথে সাথে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। যেমন আরেকটা গুজব আছে, আরেকটা প্রোপাগান্ডা আছে যে জাসদের নাকি 30,000 কর্মীকে বাংলাদেশ আওয়ামী লীগ সে সময় হত্যা করেছিল। আপনার কাছে এই তথ্যটা এসেছে না? এই যে সাদিকুর রহমান খানের কথা বললাম, এই ছেলে বলেছে 40,000। অর্থাৎ আস্তে আস্তে এগুলো বাচ্চা দিচ্ছে, মানে মিথের আবার বাচ্চা হচ্ছে, গুজবের ছানাপোনা জন্মাচ্ছে। আগামী 10 বছর পরে শুনবেন বা আরো 50 বছর পরে শুনবেন বাংলাদেশ আওয়ামী লীগ 1 কোটি লোককে হত্যা করে ফেলেছে। তো এই যে জাসদের কত কর্মীকে হত্যা করেছে, এটার জন্য খুব অথেন্টিক তথ্য কে দিতে পারে আপনাকে? মানে আপনি মোটামুটি জানার কাছাকাছি যেতে পারেন, সেটা কে? জাসদের লেখকরা কি লিখে গিয়েছে, জাসদের লেখকরা এই সম্পর্কে কি কি বক্তব্য দিয়েছে, সেগুলো একটা অথেন্টিক সোর্স হতে পারে। স্বাভাবিকভাবে আমি তখন, আমার একজন বড় ভাই আছে, তার নামটা আমি বললাম না, বেচারার উপর আবার অ্যাটাক হয় কিনা, তিনি আমাকে একটা চিঠি আমাকে পাঠালেন, বলে যে তুমি এই চিঠিটা দিতে পারো। কোথায় পেলেন চিঠিটা? তিনি আমাকে জানালেন যে নূ আলম লেলিনের একটা বই আছে, যে বইটা আপনার হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম বছর বা প্রথম বছর এই বইটার নাম। সেই বইয়ের ভিতরে এই চিঠিটা সন্নিবেশিত আছে। চিঠিটা কি? জাসদের প্রধানতম 2 নেতা মেজর জলিল এবং আসম আব্দুর রব 15ই নভেম্বর 1975 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জাতির উদ্দেশ্যে একটি চিঠি বাজারে ছাড়ে। সেই চিঠির 2য় পাতাতে পরিষ্কার করে লেখা আছে, মানে তাদের এক দাবি হচ্ছে, যেটা আমি মানি না, বলেছে যে 1000-এরও বেশি কর্মী হত্যা করেছে। এই যে 1000 বলেছে, এই কোনো জাসদ কর্মী পরিষ্কারভাবে লিখেছে যে জাসদের লোকেরা যদি দেখাতে পারে, আমি নিজে জাসদ করেছি, যে 300 লোককে যদি হত্যাকাণ্ডে লিস্ট দিতে পারে, তাহলে আমি আর এই জীবনের রাজনীতি নিয়ে কথা বলবো না। মাহবুব কামাল নামে এক ভদ্রলোকে আমি স্ট্যাটাস, আপনার কমেন্টও দেখেছি, বড় করে তিনি লিখেছেন। তো এটা নিয়ে আরো বলতে পারি, সেই সময়, এখন তো জাসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই মোর্চা করেছে, একই দলে আছে, প্রচুর বইপত্রে আছে। তো যদি জাসদের 2 জন লোকও মারা যায়, 20 জন লোকও মারা যায় বা হত্যা করা হয়, সেটাই বা কেন হবে? এই প্রশ্ন খুবই ভ্যালিড প্রশ্ন, এটা করেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার আবার আমাকে টেনে আনতে হবে। তখন সিরাজ শিকদার, সরবরাহ পার্টি, জাসদ, ওই সময় তারা কি করত? থানা লুট, ফাঁড়ি লুট, আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা, আওয়ামী লীগের সংসদ সদস্যকে হত্যা, সংসদ সদস্য, আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন আওয়ামী লীগকে সমর্থন করে, এর বাড়ি লুট, তার বাড়ি লুট, গেরিলা হামলা করত। তো সেই সময় পুলিশকে কড়াভাবে হস্তক্ষেপ করতেই হয়েছে। তো এইভাবে একইভাবে সিরাজ শিকদারের কথা বলা হয় যে সিরাজ শিকদারকে নাকি হত্যা করেছে বঙ্গবন্ধুর আমলে, এবং বঙ্গবন্ধু নাকি খুবই গর্ব ভরে বলেছে, কোথায় আছে সিরাজ শিকদার? এই যে কোথায় আজ সেই সিরাজ শিকদার যেভাবে অভিনয় করে বলে, দুটো প্রশ্ন এখানে, যে সিরাজ শিকদার কত মানুষকে হত্যা করেছে ভাই? মানে সিরাজ শিকদারের সর্বহারা পার্টি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, আপনার নড়াইল, মাগুরা, শৈলকুপা, ঝিনাইদহ, যশোর, শার্শা, মানে ওই বেলটাতে মানুষজনদেরকে খালি জিজ্ঞেস করবেন, মুরব্বী শ্রেণীদেরকে, যে নিজুম ভাইয়ের কাছে একটা কথা শুনে আসলাম যে এরা নাকি মানুষের গলা কাটতো, খালি গলা কেটে খালি লাশ পাওয়া যেত। ওই সর্বহারারা কেন মারতো? ওই লোক ধনী, ওই লোকের 5 বিঘা জমি আছে, মেরে ফেল, ও শ্রেণী শত্রু। সিরাজ শিকদার এই কাজটা করতো। সিরাজ শিকদার কমপক্ষে 1500 থেকে 2000 লোককে হত্যা করেছে। আমরা এটা পারিনি এই লিস্টগুলো করতে, এটা আমাদের ব্যর্থতা, বাট এইসব নিয়ে কথা বলবো। তাহলে এই বিষয়ে যখন প্রোপাগান্ডা আসে তখন আপনি এটার উত্তর দিবেন। তাহলে কথা হচ্ছে যে এই লোক 1500 লোককে মেরে ফেলেছে, এইটা নিয়ে কেন এই সমালোচনাকারীরা কথা বলে না? তারা কেন এটা নিয়ে কোনো কথা বলতে চায় না? এটা জিজ্ঞেস করেন। কিন্তু তারপরেও সিরাজ শিকদারকে কি আসলে মেরে ফেলা হয়েছে, নাকি সিরাজ শিকদারকে যখন গ্রেফতার করা হয় তখন তার এই খুনে বাহিনী পুলিশের উপরে অ্যাটাক করেছে, কোনটা? এটার ব্যাপারেও আপনাকে পড়াশোনা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে
যেই লোকটা নৃশংসতম উপায়ে মানুষকে হত্যা করত, খুন করত, তার খুন নিয়ে এত আগ্রহ, কিন্তু তার 1500 খুন নিয়ে কোনো প্রশ্ন নাই কেন? ওই একই ব্যাপার, জাসদের 30,000 40,000কে খুন করে ফেলেছে, আপনি খোঁজ নিচ্ছেন না, মিথ হয়ে গেছে। রক্ষী বাহিনী খুন করেছে, আপনি বইপত্রই পড়লেন না, উত্তর দিবেন কিভাবে? বাকশাল, আপনাকে বাকশাল নিয়ে বলা হচ্ছে, আপনি বাকশাল নিয়ে আপনার কোনো জানাশোনা নাই, আপনি বাকশালের গঠনতন্ত্রটাই জানেন না, আপনি জানেন না বাকশালটা আসলে কি জিনিস, কি করতে চেয়েছে। স্বাভাবিকভাবে আপনাকে প্রোপাগান্ডা করবে, আপনি আবল তাবল কথাবার্তা বলবেন। ফলে এই প্রোপাগান্ডার অ্যান্সার করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের বা প্রগতিশীল চিন্তার যারা আছে তাদেরকে ব্যাপক হারে বইপত্র পড়তে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যে মোর্চারা আছে, বিশেষ করে এই বাম হারামজাদাগুলো, এই বাম হারামজাদাগুলো এত মিথ্যা কথা ছড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। এই বামগুলা কোন বাম? বামের মধ্যে আবার চাইনিজ বাম আছে, সব বাম না, আবার ভাবার কোনো কারণ নেই যে পুরো পুরো বাম আন্দোলনকে আমি প্রশ্নবিদ্ধ করছি। বিশেষ করে চাইনিজ বামগুলো, মাওলানা ভাসানী যে আপনার 5 বিঘা জমি চেয়েছে ইন্দিরা গান্ধীর কাছে, এটা আপনি জানতেন? যে তিনি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, এরকম একটি চিঠি লিখেছিল। এই চিঠিটা কোন বইয়ে পড়েছি? ভাসানীরই PS সাইফুল ইসলাম তার বইয়ের মধ্যে। এই যে আমি তথ্যগুলো জানি, এই যে বলছি যে ইন্দিরা গান্ধীর কাছে জমি চেয়েছে, সেখানে বলেছে আমি আর কখনো ভারত বিরোধী কথাবার্তা বলবো না। ইন্দিরা গান্ধী যখন তাকে 5 বিঘা জমি দেয়নি এবং তাকে কোনো ধরনের রিপ্লাই দেয়নি, তখন সে ভারত বিরোধী ফারাক্কা মার্চ শুরু করেছে। আপনি কি জানেন যে তার বাড়ি যে মুক্তিযুদ্ধে ভেঙে রেখে ফেলেছে পাকিস্তানি আর্মিরা, এই পাকিস্তানি আর্মিরা তার বাড়ি ভেঙে ফেলেছে সন্তোষে। তো পাকিস্তানি আর্মিদের পক্ষে কে ছিল? চাইনিজরা। তারপরও সে চায়নার পক্ষ ছাড়ে নাই এই মাওলানা ভাসানী। তো তার বাড়ি কে ঠিক করে দিবে? তার বাড়ি ঠিক করার জন্য ইন্ডিয়ান হাই কমিশনের কাছে 40,000 টাকা চেয়েছিল। ইন্ডিয়ান হাই কমিশন বলেছে যে এখন একটা স্বাধীন দেশ, এখন তো সরকার আছে, এখন আমরা কেন দেব? ইন্ডিয়ার উপরে খেপা, তার বাড়ি ভেঙে ফেলেছে পাকিস্তানিরা, এইটার টাকা দিবে ইন্ডিয়ানরা। কত বড় ছ্যাঁচড়া, কত বড় একটা বদমাইশ। তারপর আপনারা জানেন যে বঙ্গবন্ধু নাকি সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে। এই তথ্যের জন্য আমি আসলে অনেক কিছু তো আর এই ভিডিওতে তো আর বলা সম্ভব না। মূলত আজকে বলার বিষয়টা হচ্ছে প্রোপাগান্ডা আপনি কিভাবে ডিল করবেন। তো এই যে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে, যেমন ধরা যাক হক কথা, এখন আপনাকে হক কথাটা পড়তে হবে। আচ্ছা নিজুম ভাই, আমাকে একটা হক কথা দেন তো, একটা হক কথাটা পড়ি। হক কথাটা যখন আপনি পড়বেন, আপনি অবাক হয়ে আমার দিকে তাকাতে থাকবেন, এই পত্রিকা বাইর করতে দিল কেমনে? আপনি এই কথাটা বলতে বাধ্য হবেন। এইভাবে আপনার প্রোপাগান্ডারা ছড়িয়েছে, মিথ্যা কথা ছড়িয়েছে। আপনার এই যে রাশেদ খান মেননের ভাই, আপনার নাম যেন কি, ডাক নাম হচ্ছে মিন্টু, ওই যে সাপ্তাহিক হলিডেটা চালাতো, আপনার এনায়েতুল্লাহ খান মিন্টু, এরপর আছে বদরুদ্দিন ওমর। তো এই যে প্রোপাগান্ডা ডিল করা, এই প্রোপাগান্ডা ডিলের সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে প্রচুর পড়া।